বামুটিয়ায় বামপন্থী যুবকদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এমনই আয়োজনে অংশগ্রহণ করেছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং এলাকার বিধায়ক নয়ন সরকার সহ অন্যান্যদের উপস্থিতিতে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গোটা আয়োজন তিনি ঘুরে দেখেন, তার পাশাপাশি আয়োজকদের উৎসাহ জুগিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা একবার শুনব। আমি যারা এই রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করেছেন, আয়োজন করেছেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন এবং রক্ত দেওয়ার জন্য যারা অপেক্ষা করছেন, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। রক্তের তো কোনো বিকল্প নেই, এটা দোকানে গেলে কিনতে পাওয়া যায় না, কিন্তু রক্ত ছাড়া তো মানুষ বাঁচবে না। ডাক্তার যখন অন্য কোনো ঔষধে রোগীকে আর সুস্থ করতে পারে না, তখনই বাধ্য হন রক্ত দেওয়ার জন্য বিশেষ বিশেষ রোগে। কাজে সেই রক্ত একজন মানুষকে আরেকজন মানুষ দিয়েই সাহায্য করতে পারে। আমাদের ত্রিপুরায় রক্ত দেওয়ার বিষয়টি একটা উৎসবের চেহারা নিয়েছে এবং এটা পর্যায়ক্রমে প্রতিযোগিতার অবস্থায় চলে যায়। ক্লাব, বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সেবামূলক কাজের সাথে যারা যুক্ত, এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমরা লক্ষ্য করেছি দারুণ উৎসাহ তাদের মধ্যে তৈরি হয়েছে। শুধু যে তারা রক্তদানের ব্যবস্থাই করতেন তা না, চক্ষুদান, দেহদান এগুলো যুক্ত করেছে। আমিও এখানে উদ্যোগ নিয়েছেন, এবার তাদের কাছে আমার আবেদন থাকবে, পরের বার যখন তারা রক্তদান শিবিরের করবে, তখন চক্ষুদান, দেহদানের জন্য যাতে আগে থেকে কথা বলে মানসিক প্রস্তুতি নিয়ে যা দেবেন তাদেরকে সংগঠিত করতে হবে। তেমন না, কাজে এই দিক থেকে দারুণ উদ্যোগ। বর্ণনা, মতনা, ধর্মনা, বর্ণনা, সম্প্রদায়, মানুষের ঐক্য, সংহতি রক্ষা করার ক্ষেত্রে এই কর্মসূচির কোনো বিকল্প নেই। তো আমাদের রাজ্যে এখন যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাটা খুবই খারাপ জায়গায় চলে গেছে। হাসপাতালে ডাক্তারের অভাব এবং ডাক্তারের সংখ্যা আছে, তার সাথে মিলিয়ে যে সংখ্যক নার্স থাকা দরকার সেই নার্সের সংখ্যাও কম, এবং নার্সের পাশাপাশি স্বাস্থ্যকর্মী তাও দরকার আছে, কিন্তু এই সংখ্যাটাও খুব কম। ঘটনা কিন্তু এই না যে ত্রিপুরায় ডাক্তার নাই, নার্স নাই বা স্বাস্থ্যকর্মী নাই। বামফ্রন্ট সরকার থাকার সময়েই মেডিকেল কলেজ যেমন স্থাপন করেছে, তার সঙ্গে সঙ্গে এই নার্সের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পুরুষ এবং মহিলা নির্বিশেষে তাদের জন্য প্রতিষ্ঠান স্থাপন করেছে, এবং এই সাথে সাথে কিছু বেসরকারি উদ্যোগও গ্রহণ করতে দেখা গেছে। এই সাথে যে স্বাস্থ্যকর্মী, এদেরও যাতে এখানেই শিক্ষা লাভের সুযোগ পায়, সেই প্রতিষ্ঠানও বামফ্রন্ট সরকার কিন্তু এখানে প্রতিষ্ঠিত করেছে। এর আগে ডাক্তার থেকে আরম্ভ করে স্বাস্থ্যকর্মী সব কিছুর জন্য ত্রিপুরার বাইরে যেতে হতো, কিন্তু বামফ্রন্ট সরকার আসার পর তাদের শাসনের শেষের 10-12 বছরের প্রচেষ্টায় এই সমস্ত ব্যবস্থাগুলি তারা করতে পেরেছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে, আমাদের যে ডাক্তার আছে চাকরি পাচ্ছে, নার্স আছে চাকরি পাচ্ছে না, স্বাস্থ্যকর্মী আছে চাকরি পাচ্ছে না। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়া হাসপাতাল কি করে চলবে? এখন বামফ্রন্ট সরকারের সময়ে সরকারি হাসপাতালে রোগীদের যে সমস্ত ওষুধপত্র লাগত,
তার সবটাই সরকার বিনা পয়সায় দিতে পারত, ঘটনাটা না। এই দাবি আমরা করি না। কিন্তু 3টা 4টা 5টা ঔষধ সরকার থেকে বিনামূল্যে যাদের কেনবার ক্ষমতা নেই তাদের দেওয়ার ব্যবস্থা ছিল। এখন এগুলি সমস্ত বন্ধ, দেয় না। এমনকি সাধারণ কাটা ছিঁড়া হলে পরে এগুলো একটু অপারেশন করে সেলাই টেলাই করতে হবে, তার জন্য সুই, সুতা, গজ, ব্যান্ডেজ সমস্ত রুগীকে কিনে দিতে হয়। এটা তো সমস্যা। ফলে একদিকে শিক্ষা ব্যবস্থা, আরেকদিকে স্বাস্থ্য ব্যবস্থা, এই দুটো হচ্ছে মানুষের দেহে দুটো পায়ের মতো। আমরা যখন এই দুটো পায়ের উপর দাঁড়াই, আমাদের সমাজ ব্যবস্থাটা এটা ভবিষ্যতে যাদের উপর নির্ভর করবে, আমাদের ঘরের ছেলেরা মেয়েরা, তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে পর একদিকে শিক্ষা, আরেকদিকে স্বাস্থ্য, দুটোর প্রতি সরকারকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। আমাদের সরকার থাকার সময়ে কলেজ অবধি বিনা পয়সায় পড়ার ব্যবস্থা আমরা করেছিলাম, স্টাইপেন্ড নানা ধরনের, এবং স্কুল গ্রাম থেকে গ্রামান্তরে, বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায়, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, মুসলিম তফসিলি এই জায়গাগুলিতে সবচেয়ে বেশি স্কুল আমাদের করতে হয়েছে, কারণ এগুলি আগে সরকার করেনি। মহকুমায় মহকুমায় কলেজ, এবং এই সাথে এখন 2-3টা ইউনিভার্সিটিও আছে, কিন্তু এগুলি ঠিকভাবে এখন চলছে না। অধ্যাপকের অভাব, প্রিন্সিপালের অভাব, স্কুলে হেডমাস্টারের অভাব, সাবজেক্ট টিচারের অভাব, ফলে স্কুলে লেখাপড়া খুব নিচের দিকে চলে গেছে। এই যে এখানে নূতন একটা স্কুল তারা এসে চালু করেছে ইংরেজি মাধ্যমে, সেখানে পড়ানোর কথা, মাস্টারমশাই নেই, ক্লাস হয় না, বাচ্চারা যাচ্ছে টেবিল বাজে টাজে 10:30 বাজার পর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, পরীক্ষা দিচ্ছে, ফল খুব খারাপ হচ্ছে, খুবই খারাপ জায়গায় চলে গেছে। তাহলে একদিকে শিক্ষা, আরেকদিকে স্বাস্থ্য, দুটোই কিন্তু চরম অব্যবস্থার মুখোমুখি, এবং এর জন্য দায়ী কিন্তু সরকার। আমরা সরকারের কাছে বারবার আবেদন করছি যে আপনারা এই দুটো বিষয়ের প্রতি নজর দিন, কিন্তু তারা সেভাবে নজর দিচ্ছে না। এগুলো সবই আস্তে আস্তে বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এখন বেসরকারি পুঁজির হাতে তুলে দিলে পর সেখানে প্রচুর পয়সা লাগে চিকিৎসা। আজকে সকালে আপনাদের এখানে আসার আগে আমার এখানে একজন বাবা এবং তার স্ত্রী দুজন গেছেন, ছেলের চিকিৎসা, সে কুম্ভ মেলা গেছে, ওখান থেকে রোগ নিয়ে এসছে, এখানে চিকিৎসা হচ্ছিল, ডাক্তাররা ঠিক করতে পারছে না, তাকে এখন পাঠিয়েছে কলকাতায় বেসরকারি নার্সিং হোম, সেখানে এখন লাখ লাখ টাকা তার জমি, পয়সা নাই, তাকে বাড়িতে ফিরিয়ে আনার অবস্থা নেই। তো সেখানে আমাদের এই পাশের আমার এই নরসিংগড়ের যে এমএলএ, সে নিয়ে গেছিল, সেখানে তাকে অনুরোধ করা হয়েছে মানুষের কাছ থেকে টাকা তুলে টাকা পাঠাও, তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। এরকম একটা জায়গায় চলে গেছে, তাহলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে? বলে এই জায়গায় রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে, এরপরে চক্ষুদানও হবে, দেহদানও হবে, এই কাজ চলবে, কিন্তু সঙ্গে সঙ্গে এই উদ্যোক্তা যারা এবং যারা এই শিবিরে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা বিশেষ করে অনুরোধ করব, আপনাদের নিজেদের রক্ত দিলে শুরু হবে না, সরকার এই যে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে অবহেলা করছে উদ্দেশ্যমূলকভাবে, হাসপাতালও বেসরকারি পুঁজির হাতে, স্কুল কলেজ এগুলো বেসরকারি পুঁজির হাতে তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, এটা বন্ধ করতে হবে। শিক্ষা এবং স্বাস্থ্য দুটোকেই নিখরচায় যাতে পড়াশোনা করতে পারে কলেজ পর্যন্ত, হাসপাতালও যাতে চিকিৎসা হতে পারে, তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। এটার জন্য ব্যাপক প্রচার সংগঠিত করতে হবে, আন্দোলনের সংগঠিত করতে হবে। কাজেই আজকে যখন এখানে সুযোগ পাওয়া গেল, আপনারা জানতে চাইলেন, তার জন্য এই বিষয়টা আমরা রাখলাম। আমরা আশা করব এই সরকারের বিষয়টার প্রতি নজর দেবেন, এবং মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে এই সরকার তো মুখের কথায় কিছু করে না বা করছে না, তার উপর চাপ সৃষ্টি করতে হবে, তার জন্য সেই আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা গ্রহণ করতে হবে। এই তো বিদ্যাজ্যোতি স্কুল সম্পর্কিত একটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা ক্লাস 5 পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করলো, যারা 8 পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করলো, এবং যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করলো, তাদেরকে ঠিক 11 থেকে 9 থেকে 6 থেকে ইংরেজি মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে, এবং অনেক টিচার যারা দীর্ঘদিন বাংলা মাধ্যমে তারা টিচিং দিয়েছে, তাদের ক্ষেত্রে একটা হিমশিম খাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটা আমাদের শিক্ষার জন্য কতটা সহায়ক বা ভয়াবহ হতে পারে? খুব অসহায়ক। আমি তাদের কথাই বলছিলাম,
বিদ্যাজ্যোতি নামটা আমি বলিনি, নতুন স্কুল ইংরেজি মাধ্যমে পড়ানো হোক, সেটা তো নাই, মাস্টারমশাই নাই তো। সেদিন একজন অভিভাবক চিঠি দিয়েছেন আমার, অভিজিৎ দেবনাথ বোধহয় ভদ্রলোকের নাম, যে আমার ছেলে ক্লাস 4-এ পড়ে বিদ্যাজ্যোতি প্রকল্প, কিন্তু স্কুলে তো ইংরেজি মাধ্যমে পড়াবার মাস্টারমশাই নেই, তার তো পড়াশোনা কিছু হচ্ছে না। এবং আমরা যেটা লক্ষ্য করছি, স্কুলগুলি হওয়ার পর গত বছর দুয়েক যে পরীক্ষা হয়েছে মাধ্যমিক একাদশ মান দ্বাদশ মানে, ফল খুব খারাপ হচ্ছে, এবং লাস্ট ইয়ারে তো খুবই খারাপ হচ্ছে, এবং সে উদ্বিগ্ন। সে অনেকের কাছে গেছে, কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পরামর্শ পায়নি। তারপর সে পূর্বতন মুখ্যমন্ত্রী হিসেবে আমার কাছে সেই চিঠিটা দিয়েছে, পাঠিয়ে রাজ্যের পার্শ্ববর্তী কয়েকটা রাজ্যে এই স্কুলগুলো চালাবার জন্য সেখানে মাস্টারমশাইদের কিভাবে নিয়োগ করছে তার কাগজপত্র সংগ্রহ করে এগুলো যুক্ত করে পাঠিয়ে বলছে আপনি একটু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন। আমি মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠিয়েছি এবং তার সঙ্গে আমার কথা হয়েছে, এবং তাকে আমি বলেছি এটা একজন ছাত্রের অভিভাবকের ব্যক্তিগত অভিযোগ না, এটা সারা রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে যারা পড়াশোনা করছে। বিদ্যাজ্যোতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সামগ্রিক বিষয় উত্থাপন করে কার্যত সরকারের সমালোচনাই করলেন প্রাক্তন। তার সঙ্গে বামফ্রন্ট সরকারের সময় কি কি করা হয়েছিল, কি উদ্যোগ ছিল, তাও তিনি তুলে ধরেছেন আজকের আয়োজনে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।